ফের পরীক্ষা নাকি ওএমআর যাচাই, যোগ্যরা পথে, নয়া নিয়োগ নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে 2016 খারিজ হওয়া প্যানেলের পরিবর্তে যে নতুন নিয়োগের কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে তা কিভাবে হবে সে বিষয়ে কিন্তু চরম ধোঁয়াশা। এ বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এও আলোচনা করব যে আইনজীবী মহলের একটি অংশের বক্তব্য বিতর্কিত ওএমআর সিটের পুনর্মূল্যায়নের ভিত্তিতেই নতুন নিয়োগ হবে। এ বিষয়ে আমরা আলোচনা করব। আইনজীবী মহলের আরেকটি অংশের ব্যাখ্যা, এইসব ওএমআর সিটের পুনর্মূল্যায়নের আর কোনো সুযোগ নেই, পরীক্ষা ও ইন্টারভিউ দিয়েই নতুন প্যানেল তৈরি হবে। আমরা আলোচনা করব যোগ্য প্রার্থীদের প্রশ্ন, তাদের বয়স বেড়ে যাওয়ায় আদৌ কি আর নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ তাদের মিলবে, অযোগ্যদের জন্য তাদের ভুগতে হবে কেন। তো এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যেটা দেখেছি যে আদালতের রায়ে এক ধাক্কায় প্রায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ ঘিরে একটা চর্চা বা নতুন মোড় নিয়েছে রাজ্য রাজনীতিতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ে অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর যে নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়েই কিন্তু আপাতত ধোঁয়াশা চরমে উঠেছে। সোমবার রায় ঘোষণার পর আইনি ব্যাখ্যায় বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়ায় সামিল প্রায় 30 লাখ পরীক্ষার্থীর উত্তরপত্র তথা বিতর্কিত যে ওএমআর সিট, সেই ওএমআর সিটের পুনর্মূল্যায়নের ভিত্তিতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু মঙ্গলবার আইনজীবী মহলের আরেক অংশের ব্যাখ্যা, ওইসব ওএমআর সিট পুনর্মূল্যায়নের আর কোনো প্রশ্নই নেই। নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার অর্থই হলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে। পুনর্নিয়োগ ঠিক কিভাবে হবে তা নিয়ে সংশ্লিষ্ট কোনো মহল থেকেই অবশ্য এদিন স্পষ্ট কোনো বক্তব্য জানা যায়নি বা পাওয়া যায়নি। আর এই সংশয়ের জেরে আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে যাদের নিয়োগ নিয়ে কোনো অভিযোগ মেলেনি সেই যোগ্য প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি চরমে উঠেছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বেশ কিছুদিন শিক্ষকতা করছেন। সেক্ষেত্রে সেই চাকরির জন্যই নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে কিনা তা নিয়ে তারা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছেন। ফের পরীক্ষায় বসার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার ইতিমধ্যে বয়স বেড়ে যাওয়ায় নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আদৌ মিলবে কিনা তা নিয়েও দ্বন্দ্বে রয়েছেন ওই যোগ্য প্রার্থীরা। আদালতের নির্দেশে এই যে সদ্য প্রাক্তন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীরা এদিন নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শহীদ মিনারের নিচে সমবেত হন। তাদের প্রশ্ন, এই নিয়োগ প্রক্রিয়ায় 5,000 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানা গিয়েছে, তাহলে তাদের জন্য বাকিদেরও কেন ভুগতে হবে? যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থী সুস্পষ্টভাবে বাছাই না হওয়ায় সিবিআই তদন্তের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সমস্ত চাকরিহারারা। আদালতের রায় নিয়ে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়েছে, হাইকোর্টের নির্দেশে এটা প্রমাণিত হলো। আমি যা শুনেছিলাম তা সঠিক ছিল। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অর্থ ভবিষ্যৎ প্রজন্মকে লুট করা, এমনই মারাত্মক অভিযোগ কিন্তু রাজ্যপাল, আমাদের মাননীয় রাজ্যপাল মশাই করেছেন এবং যেটাকে একটা পাপ বলে তিনি দেখছেন, এমনটাও কিন্তু তিনি বলেছেন। তো অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে আমার একটাই প্রশ্ন, এই 26,000 জনই দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, এই হলফনামা কে দিয়েছে? আমাদের আইনে রয়েছে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। খুব সুন্দর তিনি বলেছেন। আদালতের রায় প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এদিন বলেন যে আদালতের রায়ে এই চাকরি নিয়ে কিছু ধোঁয়াশা, বিভ্রান্তি আর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, যাতে যারা চাকরিরত ও চাকরিপ্রার্থী তারা বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের অবস্থান পরিষ্কার। যেখানে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছেন, যাদের বিরুদ্ধে তদন্ত, শাস্তি যা করার করুক। যাদের নিয়োগ নিয়ে তদন্ত দরকার সেটা আলাদা পার্ট, কিন্তু যাদের নিয়ে কোনো অভিযোগ নেই তাদের নিয়োগ কেন আটকানো হবে? এই রায়ের ফলে যে পরিস্থিতিই হোক, যারা তখন পরীক্ষা দিয়েছেন এবং যোগ্য, যাদের প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে ডিসপুট নেই, তাদের যেন কোনো ক্ষতি না হয় এবং তারা যেন চাকরিটা পায়, তাদের যেন চাকরিটা থাকে, সেটাই সরকার শেষ দিন পর্যন্ত চেষ্টা করছে, এমনটা বলা হয়েছে। কিন্তু মুড়ি মুড়কি একদর করে দেওয়া এটা দুর্ভাগ্যজনক রায়, এটা একটা প্রশ্নচিহ্ন দিয়ে রেখেছে। যারা সেই সময় যে বয়সে পরীক্ষা দিয়েছিলেন, যদি কোনো নতুন পদ্ধতিতেও হয় তাদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে,
এই বছরে বয়স বেড়ে গেছে বলে তাদের সামনে সুযোগের দরজা বন্ধ, এটা কিন্তু সরকার চায়নি। পুনর্নিয়োগ ঠিক কোন পথে হবে তা নিয়ে কিন্তু মঙ্গলবার দিনভর চাপানুতোর তুঙ্গে। সোমবার যে রায়, সেই রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল এবং এর জন্য এসএসসিকে ওপেন টেন্ডার ডাকতে হবে বলে জানিয়েছিল আদালত। সেক্ষেত্রে নাইসাকে বাদ দিয়ে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে বাকি উত্তরপত্র বা ওএমআর যেগুলো এখনও আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোড করতে হবে, এমনটা বলা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ যে লোকসভা ভোটের ফল প্রকাশের 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু মঙ্গলবার নিয়োগ দুর্নীতির যে অভিযোগকারীদের অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ রায় ব্যাখ্যা করে বলেন, নতুন করে নিয়োগের অর্থ ফের পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এবং বিকাশবাবু বলেন, গোটা নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়ম হয়েছে। দুর্নীতিমূলক প্রক্রিয়ায় শুধু অযোগ্য প্রার্থীরাই জড়িত তা নয়, এসএসসি, পর্ষদ, রাজ্য সবাই জড়িত। হাইকোর্টের রায়ে এই গোটা নিয়োগ প্রক্রিয়াতেই 17 রকমের বেনিয়মের কথা উল্লেখ করা হয়েছে, তাই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ফ্রেশ নিয়োগ করতে বলেছে। এত বড় ব্যাপক দুর্নীতি নিয়ে যখন কে যোগ্য কে অযোগ্য খুঁজে পাওয়া কঠিন, আমাদের দেশে প্রতিষ্ঠিত আইন রয়েছে, ব্যাপক দুর্নীতি হলে যোগ্য অযোগ্য বাছাইয়ের সুযোগ নেই, এমনটা কিন্তু বলা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে। এবারে আমরা দেখছি যে এই চাপানুতরের মাঝেই মঙ্গলবার সদ্য যারা চাকরি হারিয়েছেন এমন শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনারে কিন্তু তারা সামিল হন এবং উত্তর 24 পরগনার কলসুর হাই স্কুলে বিগত 5 বছর ধরে শিক্ষকতা করে আসা অশোকনগরের স্বর্ণালী চক্রবর্তী তিনি কান্না ভেজা গলায় বলেন যে সুপ্রিম কোর্টে যাওয়াটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। চাকরি হারিয়েছি, কেন হারিয়েছি সেটা আমরা জানি না, আমাদের অপরাধটা কী সেটাও আমরা জানি না, কারা দুর্নীতি করেছে তার জন্য আমরা কেন ভুগব, আমাদের কারো বাড়িতে বৃদ্ধ মা বাবা সন্তান পরিবার চলে আমাদের বেতনে, সব কিছু ছেড়ে আমরা এখানে বসে একত্রিত হয়েছি যদি কিছু করা যায় এই আশায়। অন্যদিকে রায়পুর নিরামিষা আদর্শ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন জয়িতা বসু, তিনি বলেন যে আমরা যোগ্য, আমাদের কাছে আমাদের ওএমআর আছে, আমাদের কিসের ভিত্তিতে চাকরি বাতিল করলো, আমরা তো মরে বেঁচে আছি, এর থেকে গুলি করে মেরে দিত আমরা মুক্তি পেতাম, যে দল যে সরকার আমাদের স্থগিতাদেশ এনে দেবে আমরা তার পক্ষে। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ায় হাইকোর্টের নির্দেশের যে অপব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন জমায়েতে সামিল চাকরিহারারা। তাদের স্পষ্ট বক্তব্য, বেতন ফেরতের নির্দেশ শুধুমাত্র যেসব নিয়োগে বিভিন্ন রকম বেনিয়মে অভিযোগ উঠেছে তাদের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য নয়। এদিন মধ্যশিক্ষা পর্ষদে এক জরুরি বৈঠক হয়, যেখানে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও সচিব সুব্রত ঘোষ চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ তারা আলাপ আলোচনা করেন। পরে পর্ষদ সভাপতি বলেন যে আমরা মনে করি স্কুল পরিচালনা করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অত্যন্ত মর্মান্তিক, আমরা ন্যায় বিচার দিতে পারবো না বলে সবার প্রতি অবিচার করতে পারি না, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব সেটা জানিয়েছি, তার জন্য কাজ চলছে, সবাই মিলে সংঘবদ্ধভাবে যদি আলোচনা করি এগোই তাহলে নিশ্চয়ই সুবিচার মিলবে, সব যোগ্য প্রার্থী যেন ন্যায় বিচার পায়, এটাই পর্ষদের অবস্থান এবং আমাদেরও এটাই দাবি বা অবস্থান যে যোগ্য প্রার্থীদের একজনেরও যেন চাকরি না যায়। ভালো থাকুন, ধন্যবাদ।